দেশে ভয়ঙ্কর পরিবেশ পরিস্থিতি, দেশকে অস্থিতিশীল করার জন্য আওয়ামী লীগ যে পায়তারা করছে এবং ভারতের বিভিন্ন চ্যানেলগুলো যেভাবে বাংলাদেশের আলেম ওলামাদের বিরুদ্ধে যেভাবে সোচ্চার ভূমিকা পালন করছে, যদি ভারতের এই চ্যানেলগুলো যদি গত 17 বছর শেখ হাসিনার জুলুম নির্যাতনের বিরুদ্ধে এভাবে সোচ্চার ভূমিকা পালন করত, তাহলে বাংলাদেশের উন্নয়নের চিত্র এবং ভোটের চিত্র, নির্বাচন ব্যবস্থার চিত্র কিছুটা হলেও পরিবর্তন হতো। কিন্তু আজকে কৃষ্ণময়কে গ্রেপ্তার করার পর ভারতের চ্যানেলগুলো যেভাবে বাংলাদেশের বিরুদ্ধে অপচার এবং বিদ্রোহ ঘোষণা করেছে, এর তীব্র নিন্দা জানাচ্ছি। কারণ বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের যে প্রতিনিধিরা বসবাস করেন, আমার ব্যক্তিগত মতামত থেকে বলছি, প্রধান উপদেষ্টার দায়িত্ব হিন্দু সম্প্রদায়ের যারা নেতৃত্বে আছেন তাদেরকে সামনের সারিতে বসিয়ে তাদের অভিযোগ কী, তাদের মতামত কী, তাদের দায়িত্ব কী এবং কারা কোথায় কোন জায়গায় নির্যাতিত হচ্ছে একেবারে স্পেসিফিকভাবে এটি আমাদেরকে ধরিয়ে দিতে হবে। সংখ্যালঘুর উপর হামলা করছে বাংলাদেশের মানুষ, ভারতের চ্যানেলগুলো প্রচার করছে, কিন্তু আমার প্রশ্ন হলো কার উপর হামলা হয়েছে, হামলা কারা করেছে এবং কারা হামলার শিকার হয়েছে? এখন পর্যন্ত এই হামলার কোনো ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়া বলেন, হিন্দু সম্প্রদায়ের যে ব্যক্তিরা আছেন দায়িত্বশীল ভূমিকা পালন করছেন, তারা তো সংবাদ সম্মেলনের মাধ্যমে এই হামলার পরিপূর্ণ অভিযোগ করছেন না। তার অর্থ এই, দেশকে ষড়যন্ত্র করা হচ্ছে দেশকে নিয়ে এবং দেশের মানুষের ভিতরে বিভক্ত তৈরি করার চেষ্টা করা হচ্ছে। এবং বাংলাদেশের আগরতলা হাইকমিশনে যে হামলা হয়েছে এবং যারা করেছে, কিন্তু আমরা সে হামলার এখন পর্যন্ত বাংলাদেশে তার কোনো ধরনের ব্যতিক্রম কিছু তৈরি করিনি। আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান আমরা সবাই এখনও সুস্থ, সুন্দর, স্বাভাবিকভাবে আমরা আমাদের জীবনযাপনে অত্যন্ত আন্তরিক ভূমিকা পালন করছি। কাজে যে উপদেষ্টারা দেশ চালাতে ব্যর্থ হচ্ছেন এবং তারা নিজেদেরকে ব্যর্থ মনে করছেন, সম্মানে পদত্যাগ করে দেশের এই ক্রান্তিকাল মুহূর্তে দেশকে আপনারা রক্ষা করার জন্য দেশের নতুন নেতৃত্বে যারা দেশ চালাতে সক্ষম হবেন তাদেরকে দেশ পরিচালনার দায়িত্ব দিন। আপনারা দায়িত্ব ব্যর্থ হয়েছেন, আপনাদের কিছু কিছু উপদেষ্টাকে পদত্যাগ করে দেশের শান্তি শৃঙ্খলা ফেরত আনুন। আর স্বরাষ্ট্র সচিব যিনি আছেন আর যিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা আছেন, তিনিও আইনশৃঙ্খলা বাহিনী কার্যক্রমে এবং সঠিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে পরিবেশগত দিক থেকে এখনও গঠন করতে পারেননি। তিনিও ব্যর্থতার দায় নিয়ে প্রতিদিন মিডিয়ার সামনে তিনি তার সফলতার গল্প শোনান। প্রতিদিন দিন রাত 24 ঘন্টা, সন্ধ্যার পরে গ্রামগঞ্জে বিভিন্ন শহরের অলিতে গলিতে বিভিন্ন মানুষের প্রতি অবিচার হচ্ছে এবং চোর চাট্টার, ধান্দাবাজের এবং বিভিন্ন মানুষের প্রাণহানিও হচ্ছে। কাজে এই সরকার 4 মাস অতিক্রম করেছে, এখন পর্যন্ত দ্রব্যমূল্যের সিন্ডিকেট ভাঙতে পারেনি। এই দ্রব্যমূল্যের সিন্ডিকেট কি শেখ হাসিনার চাইতে শক্তিশালী ছিল? এরা শেখ হাসিনার লোক। শেখ হাসিনা হয়তো একজন পালিয়ে গেছেন, 2 জন পালিয়ে গেছেন, কিন্তু শেখ হাসিনা তার নেতৃত্বের দোসরকে এখনও রেখেছেন। আমরা শেখ হাসিনার সে দোসরকে বিতাড়িত করতে পারি নাই বিদায় আজকে দেশ নিয়ে সকল ষড়যন্ত্র হচ্ছে। আমরা যতই ঐক্য করি না কেন, আমাদের কোনো ঐক্য সফলতা আসবে না যতক্ষণ পর্যন্ত নিজেদের ভিতরে দ্বন্দ্ব এবং ক্ষমতার লোভ লালসা আমরা তৈরি না করতে পারবো। যতক্ষণ পর্যন্ত নিজেদের ভিতরে আমাদের নিজেদেরকে কন্ট্রোল করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত দেশ নিয়ে ষড়যন্ত্র হবে, দেশের মানুষকে বিভক্ত করার যে প্রক্রিয়া অব্যাহত আছে সেটি থাকবে। কারণ এখনও সময় আছে। প্রধান উপদেষ্টাকে বলবো, জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন, এই জাতীয় ঐক্যের ডাকে কারা কারা বাদ পড়ছেন, এই জাতীয় ঐক্যের ডাকে কারা কারা সাড়া দেননি? কর্নেল
অলি আহমেদ মতন একজন মানুষকে আপনারা দাওয়াত করে অপমান করেছেন। তিনি বীর মুক্তিযোদ্ধা। তার যখন তাকে তার উপদেষ্টা পরিষদের জাতীয় ঐক্যের মিটিংয়ে যখন সে গিয়েছেন, তার নামকে চার্জ করা হলো। কর্নেল অলিকে চিনে না বাংলাদেশের এমন কোনো লোক নাই। সেই কর্নেল অলির মতন ব্যক্তিকে অপমান করেছে। আমরা যারা একজন মুক্তিযোদ্ধাকে সম্মান করতে পারিনি, তাহলে আমরা কিভাবে দেশের উন্নয়ন এবং জাতির ঐক্য গঠন করব? আজকে আমি আমার জনতার অধিকার পার্টির পক্ষ থেকে আপনাদের মাধ্যমে দেশবাসীকে অবগত করতে চাই যে আসুন, আমরা যদি ঐক্য করতে হয়, সেখানে শুধু আওয়ামী লীগের দোসর রাজনীতিবিদ ছাড়া আর সকল রাজনৈতিক সংগঠন এবং সকল ব্যক্তিকে নিয়ে আমরা আমাদের ঐক্যের প্ল্যাটফর্ম তৈরি করব। ইনশাল্লাহ, ভালো থাকুন, সুস্থ থাকুন।